সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। আপনারা কি কখনো আকাশের দিকে তাকিয়ে এমন কিছু দেখেছেন যার ব্যাখ্যা আপনারা নিজেরাই দিতে পারেন না? এক ঝলক আলো, হঠাৎ হারিয়ে যাওয়া কোনো বস্তু, কিংবা এমন এক অনুভূতি যা বলে দেয় যে হয়তো এই মহাবিশ্বে আমরা একা নই। আজকের এই পর্বে এক অন্ধকার রহস্যে ঘেরা জগৎ, যেখানে আমেরিকার সরকার, গোপন সামরিক ঘাঁটি, এলিয়েন এবং সাধারণ মানুষের ভয়ে সবকিছু এক সুতোয় বাঁধা, সেই নিয়েই কথা বলবো। সেই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অহনা। সময়টা হচ্ছে 1947, মাসটা জুলাই। নিউ মেক্সিকোর রোজভেল শহর। এক কৃষক ম্যাক ব্রাজিল তার খামারে অদ্ভুত কিছু একটা খুঁজে পান। ধাতব টুকরো, পাতলা কিন্তু ভাঙে না, এক ধরনের অজানা উপাদান, কিছুতে আবার অদ্ভুত অদ্ভুত প্রতীক। তিনি স্থানীয় শেরিফকে জানান এবং এরপর খবর পৌঁছে যায় সামরিক ঘাঁটিতে। এরপর যা ঘটে গেল তা তো একেবারে সিনেমার গল্প। প্রথমে আর্মি বলে আমরা এই ফ্লাইং সসার ধরেছি। এরপর 24 ঘন্টার মধ্যে সেই বিবৃতি আবার প্রত্যাহার করা হয় এবং তারপরে জানানো হয় যে ওটা ছিল একটি আবহাওয়ার বেলুন। এই হঠাৎ উল্টে যাওয়া বয়ানই কিন্তু জন্ম দিল ষড়যন্ত্রের বীজ। অনেকেই বলেন সেদিন হয়তো একটি এলিয়ান যান ভেঙে পড়েছিল এবং সেই যান থেকে এলিয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছিল। রিপোর্টটি চাপা পড়ে যায়, কিন্তু মানুষের কৌতূহল সেটা তো আর থামে না। রোজভেলের পরবর্তী বছরগুলোতে আকাশে অজানা বস্তুর খবর এতটাই বাড়ে যে আমেরিকার বিমান বাহিনী একটি প্রজেক্ট চালু করে, প্রজেক্ট ব্লু বুক। এর উদ্দেশ্য ছিল ইউএফও দর্শনের রিপোর্ট সংগ্রহ এবং তদন্ত। 1952 থেকে 1969 সাল পর্যন্ত প্রায় 12,000 রিপোর্ট জমা পড়ে। তাদের মতে 90% ঘটনার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ছিল, কিন্তু কিছু ঘটনা রয়ে যায় ব্যাখ্যাতীত। তার মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে দিই। লেভল্যান্ড ইউএফও ইনসিডেন্ট, যেখানে এক রাতে একাধিক পুলিশ ও সাধারণ মানুষ একই সঙ্গে একই বস্তু দেখেন। তাহলে প্রশ্ন উঠবেই যে এই 10% অজানা ঘটনা কাদের কাজ? নেভাদার এক মরুভূমিতে জনমানবহীন এক জায়গায় গড়ে ওঠে এরিয়া 51। প্রথমে সরকার এই ঘাঁটির অস্তিত্বই স্বীকার করত না। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা মনে করেন সেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং হয় ভিন গ্রহের প্রযুক্তির ওপর। বিখ্যাত কাহিনী, বব লাজার নামে এক ব্যক্তি 1989 সালে দাবি করেন তিনি এরিয়া 51-এ এমন স্থানে কাজ করতেন যেখানে ইউএফওর প্রযুক্তি থেকে বৈজ্ঞানিক গবেষণা হতো। তিনি বলেন যে আমি এমন এক ইঞ্জিন দেখেছি যা অ্যান্টি গ্র্যাভিটি ব্যবহার করে। পৃথিবীর কোনো প্রযুক্তি তার ধারের কাছে আসে না। যদিও সরকার তার দাবির সত্যতাকে অস্বীকার করে, কিন্তু প্রশ্নটা তো রয়েই যায় যে একজন মানুষ হঠাৎ করে বানিয়ে বানিয়ে গল্প বলবেন তো কেন বলবেন? এরপর 2017 থেকে 2020 সালের মধ্যে একাধিক ইউএস নেভির পাইলটের ভিডিও ফাঁস হয়, যেখানে গিম্বল, গো ফাস্ট আর FLIR-1 নামে 3টে ভিডিও, যেখানে দেখা যায় অজানা বস্তু অদ্ভুত গতিতে চলাচল করছে। এরপর পেন্টাগন স্বীকার করে এই ভিডিওগুলো আসল এবং এর ব্যাখ্যা তাদের কাছে নেই। তারা এগুলোকে ইউএপি অর্থাৎ আনআইডেন্টিফাইড এরিয়াল ফিনোমেনা হিসেবে উল্লেখ করেন। এরপর তৈরি হয় AARO, অল ডোমেন অনোমালি রেভলিউশন অফিস, যার কাজ হলো এইসব ঘটনার তদন্ত করা। সরাসরি এলিয়েন বলা না হলেও
আমেরিকার সরকার প্রথমবারের মতো স্বীকার করে যে তাদের কিছু জিনিস রয়েছে যেটা জানার বাইরে। এক সমীক্ষায় দেখা গিয়েছে আমেরিকানদের প্রায় 50 থেকে 60% বিশ্বাস করে যে সরকার এলিয়েন সম্পর্কিত তথ্য গোপন করে, আর 35% মানুষ বিশ্বাস করে ইউএফও আসলে ভিন গ্রহ থেকে এসেছে। কিন্তু কেন সরকার তথ্য গোপন করবে, তার বেশ কয়েকটা সম্ভাব্য কারণ রয়েছে, সেগুলো আপনাদেরকে এবার আস্তে আস্তে বলি। প্রথমত হচ্ছে জাতীয় নিরাপত্তা, সামরিক প্রযুক্তিকে গোপন রাখা, জনগণের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে সেটাকে রোধ করা। তবে কিছু ষড়যন্ত্র তত্ত্ব বলছে যে বিশ্বের বড় বড় ক্ষমতাধররা একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার গঠন করতে চায়, যেখানে এলিয়েন ইস্যুকে ব্যবহার করে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে। বিজ্ঞানীরা বলছেন যতক্ষণ না কোনো ইউএফওর প্রমাণ স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে ততক্ষণ এগুলোকে কল্পনা, ভ্রম বা ব্যাখ্যাতীত প্রাকৃতিক ঘটনাই বলা ভালো। অনেকেই মনে করেন যে এই ধরনের বিষয়টা কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে, যেটাকে কনফার্মেশন বায়াস বলছে। অন্যদিকে ষড়যন্ত্রবাদীরা প্রশ্ন করেন যদি সব ব্যাখ্যা দেওয়া যায় তাহলে সরকার এত গোপনীয়তা কেন রাখছে। তারা যুক্তি দেন যে অ্যাবসেন্স অফ এভিডেন্স ইজ নট এভিডেন্স অফ অ্যাবসেন্স, মানে প্রমাণ না থাকা মানে এটা নয় যে কিছুই হয়নি। এই বিষয়টা ধীরে ধীরে আলোচনার মূলধারা অর্থাৎ সংবাদের মূলধারায় উঠে আসে। কংগ্রেস শুনানি ডাকে, গবেষণা চালায়, সরকার নিজেই বলে যে আমরা জানি না এগুলো কি। তাহলে সামনে কি এলো? আমরা কি সত্যিটা জানতে পারবো একদিন, নাকি এই রহস্য চিরকাল অন্ধকারেই থেকে যাবে? হয়তো কোনোদিন কোনো অজানা দিনে কেউ এসে বলবে যে হ্যাঁ আমরা এসেছিলাম, পৃথিবী দেখে গিয়েছি, আর তখন হয়তো এই পৃথিবীর ইতিহাস আবারও নতুন করে লেখা হবে। কি অদ্ভুত না, আমেরিকার আকাশে এই ধরনের অজানা ছায়া নিয়ে কত রকমের কত জল্পনা কল্পনা কত কিছু তৈরি হয়েছে। এই ইউএফও শুধু ইউএফও নয়, মানুষের ভয়, কল্পনা, বিশ্বাস এবং সরকারের ভূমিকাকেও কিন্তু সামনে রাখছে। আপনি কি ভাবছেন যে আমরা একা, নাকি আকাশের ওপরে আমাদের দিকে তাকিয়ে রয়েছে কেউ? সেটা সময় বলবে। তবে এই ইউএফও নিয়ে কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন জায়গায় বিভিন্ন চর্চা চলেছে তা নয়, ভারতেও ইউএফও দেখা গিয়েছে, কলকাতার আকাশেও নাকি ইউএফও দেখা গিয়েছে বলে অনেকেই দাবি করছেন। তবে সেগুলোকে ইউএফও বলতে সকলেই নারাজ, কারণ এই ইউএফও নিয়ে এখনো অনেক অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। নাসা একটি রিপোর্ট প্রকাশ করে যার মূল বিষয়বস্তুই ছিল মহাকাশে এলিয়েনের অস্তিত্ব রয়েছে নাকি নেই। সারা পৃথিবীর অনেকেই আগ্রহের সঙ্গে তাকিয়েছিলেন দীর্ঘ প্রতীক্ষিত এই রিপোর্টের দিকে, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা সন্তোষজনক সেই সমীক্ষাতেও বা সেই রিপোর্টেও মেলেনি। অর্থাৎ এলিয়েনের উপস্থিতির তারাও কোনো প্রমাণ দিতে পারেনি। কিন্তু আবার সেই সম্ভাবনাকেও নাসা উড়িয়ে দেয়নি। প্রায় 1 বছর ধরে এই পরীক্ষা নিরীক্ষা নাসা চালানোর পর 36 পাতার একটি রিপোর্ট দিয়েছিল নাসা। তার অধিকাংশই বিভিন্ন কারিগরি ও বৈজ্ঞানিক বিষয় একেবারে পূর্ণ ছিল। এই রিপোর্টে যাওয়ার আগে কয়েকটা বিষয় সম্পর্কে একটু ধারণার প্রয়োজন। আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, সংক্ষেপে ইউএফও, বাংলায় যেটাকে অশনাক্ত উড়ন্ত বস্তু বলা হয়। মহাকাশে মাঝে মধ্যে বিভিন্ন যেসব বস্তুর নাড়াচাড়া চোখে পড়ে বলে দাবি করা হয় সেগুলোকে কিন্তু ইউএফও হিসেবে চিহ্নিত করা হয়। এই ইউএফও নিয়ে মানুষের আগ্রহ বহুদিন ধরে। কেউ কেউ চমক লাগাতে বলে থাকেন যে এগুলো আসলে এলিয়েনদের বাহন। কোনো প্রমাণ না থাকলেও দুনিয়া জুড়ে এই ইউএফওর অস্তিত্ব বিশ্বাস করার লোকেরও অভাব নেই। প্রচুর গেমস রয়েছে, সিনেমা রয়েছে যেখানে কিন্তু এই ইউএফওর উপস্থিতি পাওয়া যায়। এই ইউএফওকে আমেরিকার স্পেস এজেন্সি নাসা বলে থাকে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমাস ফেনোমেনা, বাংলায় যাকে বলা হয় যে অশনাক্ত অস্বাভাবিক ঘটনা। এখন এই ইউএফও বা ইউএপি যেটাই বলি না কেন, তার ব্যাখ্যা খুঁজতে কিন্তু নাসার তরফ থেকে একটা গবেষকের দল বানানো হয়। তারা একটা গোটা বছর বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে। 16 জন সদস্যের এই দল ছিল যারা কিন্তু এই রিপোর্টটা
তৈরি করেছিল, যাদের উদ্দেশ্য ছিল এই বিষয় নিয়ে যেভাবে নানা চাঞ্চল্যকর আলোচনা হয়ে থাকে, অর্থাৎ আসলে পৃথিবীর বাইরে অন্য কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে কিনা সেই সমস্তকে বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা, বিজ্ঞানের মাধ্যমে জানা। এই গবেষণায় কি পেলেন তারা, সেটাও তুলে ধরা হয় নাসার এই কেস স্টাডিতে। এই রিপোর্টের একেবারে শেষ পাতায় বলা হয়েছে এরকম উপসংহারে আসার কোনো কারণ নেই যে শত শত যেসব ইউএপি নিয়ে নাসা তদন্ত করছে সেগুলো দেখা যাওয়ার পিছনে কোনো বুদ্ধিমান প্রাণীর হাত রয়েছে। তবে যাই হোক, এইসব বস্তু আমাদের সৌরজগতের ভিতর দিয়ে ভ্রমণ করছে এখানে পৌঁছাতে। রিপোর্টে এটাই বলা হয়, যদিও রিপোর্টে বলা হয়নি যে বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব রয়েছে, কিন্তু নাসা আবার এই ব্যাপারটাকে অস্বীকারও করেনি যে সম্ভবত পৃথিবীর অভ্যন্তরে অজানা কোনো এলিয়েন প্রযুক্তি হয়তো কাজ করে চলেছে। তবে নাসার প্রশাসক বিল নেলসন তিনি স্বীকার করেন যে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্রের মধ্যে পৃথিবীর মতো আরেকটা বড় গ্রহ থাকতে পারে। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে এই বিশাল সৌরজগতে অন্য প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, এই মন্তব্য করেছিলেন নেলসন। তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এই ব্যাপারে খোলামেলা ও স্বচ্ছ পদ্ধতিতে নাসা কাজ করবে। নিকোলা ফক্স নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক তিনি বলেন, ইউএপি আমাদের এই গ্রহের অন্যতম এক বড় রহস্য, আর এর প্রধান কারণ হলো এই বিষয়ে যথেষ্ট তথ্যের অভাব। যদিও প্রতিনিয়ত অসংখ্য ইউএপি দেখা যাওয়ার খবর পাওয়া যায়, কিন্তু ফক্স বলেছেন যে আমাদের হাতে আসলে পর্যাপ্ত তথ্য নেই যার সাহায্যে আমরা সুনিশ্চিত বৈজ্ঞানিক সমাপ্তি টানতে পারি যে এই ইউএপি এগুলো কোথা থেকে আসছে। রিপোর্টে বলা হয় বেশিরভাগ ইউএফও ব্যাখ্যা করা গেলেও কিছু পাওয়া যায় যেগুলো মনুষ্য সৃষ্ট না, আবার প্রাকৃতিক কারণেও সৃষ্টি হয়নি। মিস্টার ফক্স তিনি জানান যে নাসা ইউএপি গবেষণায় একজন নতুন পরিচালক নিয়োগ করেছে। নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় না জানালেও তার কাজ সম্পর্কে তিনি ব্যাখ্যা করে বলেন যে তিনি একটা বিশদ ডেটাবেস তৈরি করবেন যাতে ভবিষ্যতে ডেটাগুলোকে বিশ্লেষণে সুবিধা হবে। এই নতুন পরিচালক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এর সাহায্যে তথ্য জোগাড় করবেন এবং বিশ্লেষণ করবেন। নাসা একটি সংবাদ সম্মেলনে আরও একটি আলোচনার বিষয় তুলে ধরেছিল, তা হচ্ছে ইউএপি গবেষণার নতুন পরিচালক। তার নাম প্রকাশ করা হয়নি, সেটা নিয়ে রহস্য রয়েছে। তার কাজ এবং তার মাইনে কত সেই ব্যাপারেও কিন্তু নাসা পরিষ্কার করে কিছু বলেনি। বিশেষ করে নাসা যখন বলেছে যে ইউএপি গবেষণায় সব কিছু তারা গোটা দুনিয়ার সঙ্গে খোলাখুলি তুলে ধরবে, তখন তাদের এহেন আচরণ কিন্তু প্রশ্নের সৃষ্টি করছে। আর একটা সম্ভাব্য কারণ অবশ্যই হতে পারে যে নাসা চাইছে তাদের নতুন পরিচালককে যাতে আগেই জনগণের সামনে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়। ডক্টর ড্যানিয়েল ইভান্স নাসার এই গবেষণার উপসহকারী প্রশাসক তিনি বলেন যে তাদের ইউএপি প্যানেল সত্যিকারেই কিন্তু একটি হুমকি পেয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে এটি একটি সামরিক পরীক্ষাও হতে পারে, যেখানে নতুন প্রযুক্তি বা অস্ত্রের পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ এই ইউএফও নিয়েও কিন্তু প্রচুর বলা যেতে পারে যে রহস্য রয়েছে, যেখানে আমেরিকার আকাশে কিন্তু এই ধরনের রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। আপনাদের কি মনে হয় যে সত্যি ইউএফও রয়েছে নাকি ইউএফও সবটাই ভুল? আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। ষড়যন্ত্রের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যের খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথার জন্য দাঙ্গা টাঙ্গালি। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।